চারটার মধ্যে হাইস্ট হচ্ছে 22.34। সেটা রোল স্যার, হ্যাঁ রোলটা স্যার, রোলটা তো মনে নাই। এটা আপনি বলেছেন সমস্যা আপনি বলেছেন না আপনি বলেছেন যে ছাপ্পা মারছেন আমারটা তো ধরো একবার লাস্টে রেজাল্টের দিনটা দেয়া যাবে সমস্যা খাবো হ্যাঁ ঠিক হবে না আমি আপনি বানাচ্ছি হিট পে ঠিক আছে আপনারা এটা না বলতে না হ্যাঁ আচ্ছা আজকে ক্লাস নাম্বার কত? 8 না 9। তো লাস্ট ক্লাসে কি প্র্যাকটিস করছিলাম আমরা? মনে আছে? কমপ্লেক্স লেআউট দেখাইছিল আর ফেসবুকের সাইন আপ পেজটা দেখাইছিল। সাইন আপ পেজটা দেখানো আসলে সাইন আপ পেজটা তৈরি করে নিয়ে আসতে লাস্ট ক্লাসে কমপ্লেক্স লেআউট দেওয়া হয়েছিল। প্রথমত পরীক্ষা হয়েছে লাস্টে হ্যাঁ অনেকে আবার অনেকে ফোন পাইছে সেখানে বাকি না হ্যাঁ সব আসলে ডে 9 না। আচ্ছা আপনারা ক্লাস করেন, আমার একটা জরুরি কাজ আছে, আমি চলে যাব। স্যার ক্লাস করাবে, কন্টিনিউ করুন। ঠিক আছে স্যার একটা দেখুন কোনটা
কাজ আমার আজকে ক্লাসে আচ্ছা দিতেছি দেখ এখানে এটা কি ইমেজ দিছেন মার্জিন দিলে তো উঠে যাবে না আপনি কোনটা চাচ্ছেন এইটা তো তাহলে সবগুলো সেম আছে তাহলে সেম রাখতে হবে 80% এটা তো 79% তাহলে তো সবগুলো হচ্ছিল সেটা হচ্ছে যে একটা HTML ফাইল নেন, একটা CSS ফাইল নেন, যেটার মধ্যে লিংক আপ করেন আর HTML ফাইলের আউটপুট ব্রাউজারে নিয়ে আসেন। আমরা কি মেনু তৈরি করার প্র্যাকটিস করছিলাম? মেনু কিভাবে তৈরি করতে হয়? হ্যাঁ মেনু, হ্যাঁ পুরোটা করা হয় নাই, তাই না? তো চলেন আমরা মেনু কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ের উপর আজকে একটু প্র্যাকটিস করি সবাই, কেমন? তো HTML ফাইল নিতে বলা হচ্ছিল, একটা CSS ফাইল নিতে বলা হচ্ছিল এবং
দুটোর মধ্যে লিঙ্ক আপ করে HTML এর ফাইলের আউটপুটটা ব্রাউজারে নিয়ে আসতে বলা হচ্ছিল। এক্সেলেন্ট। সো নাও আমরা এখন যেটা করতে পারি, বডির মধ্যে মেনু কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ের উপর একটু প্র্যাকটিস করে চলেন। তো আমি HTML এর ন্যাপ ট্যাগ দিয়ে শুরু করলাম, ন্যাপ ট্যাগ দিয়ে শেষ করলাম। এটা HTML5 এর একটা সিমেন্টিক ট্যাগ। Okay. So খেয়াল করেন, আমরা যখন কোনো মেনু তৈরি করব, মেনু তৈরি করার সময় HTML এর ন্যাপ ট্যাগটা ইউজ করা হয়। কেমন? আমরা যখন লেআউট তৈরি করি, লেআউট তৈরি করার সময় HTML এর আমরা div ট্যাগটা ইউজ করে থাকি। ওকে, আমরা div ট্যাগ ইউজ করে থাকি কেন? লেআউট তৈরি করার জন্য। সো যখন আমরা পরবর্তীতে বুটস্ট্র্যাপ দিয়ে প্র্যাকটিস করব, দেখবেন আরো বেশ কিছু সিমেন্টিক ট্যাগ আসবে, যেমন হেডার, মেনু, হ্যাঁ, এগুলো সব কিছুকে বলা হচ্ছে সিমেন্টিক ট্যাগ। অর্থাৎ ট্যাগ নিজেই মিনিং বহন করে যে এখানে অ্যাকচুয়ালি কি হবে। সো যখন আপনি মেনু তৈরি করবেন তখন সেক্ষেত্রে আমরা ন্যাপ ট্যাগটা ইউজ করবো। এই কিন্তু অন্য কোনো কারণ নাই, আপনি যদি এখানে ডিপ দেন তাও কিন্তু কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বাট যদি ন্যাপ ইউজ করেন তাহলে যেটা হবে, এই অ্যাকচুয়ালি এখানে আমরা যে কোডগুলো লেখা হচ্ছে, এখানে যে কোডগুলো লেখা হচ্ছে, এই কোডগুলো কি করবে? ব্রাউজার রেন্ডারিং করবে। আপনি যদি ন্যাপ ট্যাগ ইউজ করেন তাহলে ব্রাউজার রেন্ডারিং করতে কম সময় নেবে। সো এবার আমরা এই অবস্থায় যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা একটা কমপ্লিট মেনু, মোটামুটি কমপ্লিট একটা মেনু কিভাবে তৈরি করতে পারি চলেন সবাই মিলে প্র্যাকটিস করি। তো বেসিক্যালি আমি style.css এ আসি, এখানে এসে আমি ন্যাপ ট্যাগের নামে একটা কিছু প্রপার্টি সেট করে দেখি হয় কিনা। প্রথমত এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা মনে করেন যে
সাপোজ এরকম দিলাম, এবার যদি রিলোড দেই দেখেন এরকম দেখাচ্ছে। স্যার HTML কোড তারা করে দেখুন। HTML ক্লাস বাই ভিডিও কল ওকে। CSS টা হচ্ছে এরকম, জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেওয়া হয়েছে ন্যাবের মধ্যে, আমরা আউটপুট এরকম দেখতে পাচ্ছি, তাই না? এখন খেয়াল করেন একটু দেখেন উপর থেকে বাম দিক থেকে ডান দিকে স্পেস আছে, আমরা জানি এটা হচ্ছে কি বডির মার্জিন। ওকে, সো আমরা যদি বেসিক্যালি মেনু তৈরি করতে চাই তাহলে প্রথমে যেটা করতে হবে, এই দেখেন এখানে হোম, শুরু থেকে একটু খেয়াল করেন কারণ আস্তে আস্তে অনেক বড় হবে জিনিসটা। এই হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এগুলো কি এক একটা হচ্ছে মেনু আইটেম। প্রত্যেকটা মেনু আইটেম কার মধ্যে আছে? এলআই এর মধ্যে আছে, তাই না? এই দেখেন এক একটা মেনু আইটেম মানে কি এক একটা এলআই বলতে পারি না, এক একটা এলআই এর মধ্যে থেকে এক একটা মেনু আইটেম আসতেছে, এবং সবগুলো মেনু আইটেম কার মধ্যে আছে? ইউএল এর মধ্যে। অ্যাকচুয়ালি এখানে আবার যদি আমরা এভাবে বলি, দেখেন এই হোম কথাটা এটা কিন্তু ইমিডিয়েট কার মধ্য থেকে আসছে? এর মধ্য থেকে, ইমিডিয়েট এর মধ্য থেকে আসছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্য থেকে আসছে। এখন আমরা কি ক্লাসে মেনু তৈরি করছিলাম এর আগে? আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ ফাইন। তো আমরা যেটা করতে পারি, আমরা একটা ক্লাস কল করি ইউএল এর মধ্যে, এখানে একটা ক্লাস কল করি, আমি বললাম যে UL 1 UL 1 বলে দিলাম। এবার এটাকে আমরা এই ক্লাসের জন্য প্রপার্টি সেট করব। সো স্টাইল শিটে এসে UL 1 বলে দেওয়া হচ্ছে। UL 1 এর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে মার্জিনটা করে দেই 0, নাকি? মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, মার্জিন এবং প্যাডিংটা 0 করে দিলাম। আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই, এইভাবে দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এখন যেটা করতে হবে এদেরকে পাশাপাশি নিয়ে আসতে হবে। আর তার আগে একটা জিনিস খেয়াল করেন, এদের প্রত্যেকের আগে একটা বুলেট সাইন ছিল না? বলেন তো সেটা আছে না নাই? আছে, কিন্তু মার্জিনের ভিতরে দেখেন আমি মার্জিন প্যাডিংটা ক্রস করে দেই, দেখেন মার্জিন এবং প্যাডিংটাকে আমি কমেন্টস করে দিলাম। এবার যদি রিলোড দেই, এই দেখেন দেখা যাচ্ছে এইটা কি অ্যাকচুয়ালি কি কালোটার মধ্যে চলে যায় আর কি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে মার্জিন 0 প্যাডিং 0 আর একটা প্রপার্টি অ্যাড করব, লিস্ট স্টাইল টাইপ নান। অ্যাকচুয়ালি লিস্ট স্টাইল টাইপ নান, এটা কি করবে? হ্যাঁ, এই যে বুলেট সাইনগুলোকে সে তুলে দিবে আর কি। সো এই অবস্থায় সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল। মার্জিন 0 প্যাডিং 0 লিস্ট স্টাইল টাইপ নান। এক্সিলেন্ট। এবার আমরা যে ক্লাসটা কল করতে চাচ্ছি সেটা হচ্ছে li1। সো li1 এর মধ্যে এসে প্রথমে আমরা বলবো ফ্লোট
লেফট। এখানে ফ্লোট লেফট কেন লিখলাম বলেন তো? এই মেনু আইটেমগুলো পাশাপাশি নিয়ে আসতে হবে, তাই না? সো এখন রিলোড দিলে কি চলে আসবে বলেন তো? কেন? কারণ এই li1 এই ক্লাসটা কল করে রে কোথায় কল করব? li এর মধ্যে, তাই না? একটা li এর মধ্যে কল করলে হবে না? সবগুলাই করতে হবে। দেখেন একটার মধ্যে কল করলাম কি হয়, এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো কি করতে হবে? যেহেতু ক্লাস, সো আমরা সম্ভবত প্রথমবার এলিমেন্টের নামে ক্লাসগুলো করেছিলাম, তাই না? এজন্য কল করার প্রয়োজন হয় নাই। আজকে কিন্তু আমরা এলিমেন্টের নামে কোনো ক্লাস করব না। আজকে আমরা ইউজার ডিফাইন্ড সিএসএস ক্লাসের মাধ্যমে আমরা মেনুটাকে কন্ট্রোল করব। ওকে, এখন একটা গন্ডগোল লাগবে, তাই না? গন্ডগোল লাগছে না? এই দেখ, ন্যাবটা চলে গেছে। এর কারণ হচ্ছে এই ন্যাব এলিমেন্টটা কে কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সো আমরা সাধারণত মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট কত ধরি বলেন তো? 50। এজন্য এই ন্যাবের মধ্যে এসে এর একটা হাইট বলে দেন 50 পিক্সেল। ওকে, সো এবার আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি আবার বিষয়টা চলে আসছে। এক্সিলেন্ট। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই হোম অ্যাবাউট কন্টাক্ট এর একদম গায়ে গায়ে মিশে আছে, তাই না? তো কি করব? হোয়াইট 120 পিক্সেল করে দিলাম, একটু দূরে দূরে চলে গেছে। আচ্ছা, এবার যেটা করতে হবে আমাদের, এরকম হয়েছে না সবার? এক্সিলেন্ট। সো এবার আমাদের যেটা করতে হবে, এখানে দুটো এই ফাঁকা আছে কম্পিউটার, গুলো চলে একদম পিছনে। আপনারা কম্পিউটার পাইছেন? জি স্যার। স্যার পাইছি স্যার, কিন্তু স্যার আমার প্রবলেম স্যার। স্যার আমার এই চোখের প্রবলেম হয়ে গেছে স্যার, আমি এখন ডিসপ্লে লেখা দেখতেছি না স্যার। আচ্ছা, ঠিক আছে। সেই জন্য এই বাইরের সামনে বসছি। আচ্ছা, এখন কি করব বলেন তো? এখন অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছিল যে যখন কোনো একটা HTML এলিমেন্টের উপরে আপনি CSS এর কোনো একটা প্রপার্টি অ্যাপ্লাই করে তার ডিফল্ট বিহেভিয়ারের পরিবর্তন নিয়ে আসবেন, তখন সে অ্যাকচুয়ালি কতটুকু জায়গা জুড়ে আছে সেটা আমাকে মানে আগে ধরে নিতে ভালো হয় আর কি। কখনো কখনো সবসময় যে ধরে নিতে হবে এমন কোনো কথা নাই, বাট কখনো কখনো দেখবেন ধরে নিলে ভালো হয়। এখন মনে করেন আমি জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা এলআই, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এই এলআই গুলো কতটুকু জায়গা জুড়ে আছে। তাহলে তার জন্য কি করতে হবে? আমরা li1 এর মধ্যে এসে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল,
সলিড। বাই ডিফল্ট বর্ডারের কালার হচ্ছে কি ব্ল্যাক। আপনি 1 পিক্সেল সলিড দেওয়ার পর বর্ডারের কালারটা বলে দিতে পারেন। আর যদি কোনো কালার আমরা না বলে দেই তাহলে বাই ডিফল্ট পাবে হচ্ছে ব্ল্যাক। এবার দেখেন আমরা খেয়াল করতে পারতেছি যে প্রত্যেকটা এলাই কতটুকু জায়গা ধরে আছে, তাই না? এক্সিলেন্ট। এখন এই হোম, অ্যাবাউট, কন্টাক্ট এই লেখাগুলো নিচে একটা দাগ আছে, তাই না? এইটা মুছবো কিভাবে? কোথায় লিখবো? এর মধ্যে। তো মনে করেন আমি এখানে আরেকটা ক্লাস লিখলাম ডট li1 a। আচ্ছা এলিমেন্টটা তাহলে এ দিয়ে করলাম শুধু হবে কেমন? অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা যেভাবে থাক সমস্যা নেই। টেক্সট ডেকোরেশন ডান। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে li1 এর পরে কি আছে? একটা স্পেস আছে, কিন্তু li1 এর পরে একটা স্পেস দিয়ে তারপরে দেওয়া হয়েছে কি a। তো টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই দেখতে পাচ্ছি লেখাগুলো নিচ থেকে দাগটা চলে গেছে। এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যখন আমরা কোনো একটা মেনু আইটেমের উপরে মাউসের কার্সর নিয়ে যাই তখন কার্সরের সাইনটা কিসের মতো হয়? হাতের মতো হয় না? বাট এখানে নিয়ে গেলে কিন্তু হচ্ছে না, খেয়াল করেন। আমি যখন লেখাটার উপরে নিয়ে যাচ্ছি তখন হচ্ছে, বাট তাছাড়া হচ্ছে না। এই আমি চাচ্ছি ও সব সময় হবে, এটা কি করা যাবে? ডিসপ্লে ব্লক করে দিতে হবে, তাই না? কাকে করতে হবে? হ্যাঁ এ কে, হ্যাঁ ডিসপ্লে ব্লক। সো ডিসপ্লে ব্লক প্রপার্টিটার কাজ কি তাহলে? বলেন কাজ কি? অ্যাকচুয়ালি পুরো বক্সের মধ্যে নিয়ে গেলে হাতের মতো হবে, এটা কিন্তু এর কাজ ডিসপ্লেটা ক্লোক করে দিবে, যতটুকু উইথ থাকবে ওই জায়গাটায় নিজে করে দিবে। ডিসপ্লে ব্লকের কাজ হচ্ছে যখন আপনি কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে ডিসপ্লে ব্লক অ্যাপ্লাই করবেন, ওই এলিমেন্টটা যার মধ্যে থাকবে তার কি করবে? পুরো জায়গাটা নিয়ে নিবে। এটা হচ্ছে ডিসপ্লে ব্লকের কাজ, তাই না? এখানে ডিসপ্লে ব্লক দেওয়ার ফলে কি হয়ে যাচ্ছে? এটা কার মধ্যে আছে? এলআই এর মধ্যে না? এজন্য এলআই কি করতেছে? সে পুরো জায়গাটা নিয়ে দেখেন। এখন পর্যন্ত কতটুকু পাচ্ছে? শুধুমাত্র এতটুকু, যতটুকু টেক্সট ততটুকু এটা, তাই না? বাট আমি ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে কি হবে? এই পুরো এলিমেন্টটা জুড়ে যাবে কে? এই অ্যাঙ্কর ট্যাগটা। আমি রিলোড দিচ্ছি, এবার দেখেন পুরোটা পাচ্ছে না? সো ডিসপ্লে ব্লকের মানে আমরা কিন্তু বলতে পারা উচিত আমাদের, হ্যাঁ, যে না যখন কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে আমরা ডিসপ্লে ব্লক অ্যাপ্লাই করব তখন ওই এলিমেন্টটা যার মধ্যে থাকবে তার পুরো জায়গাটা কি করবে? নিয়ে নেবে, তাই না? তারপরও অনেকে শুনতেছেন না কথা, কেন বলেন তো? অনেকদিন পরে গতকালকে ব্যাডমিন্টন খেলছি, বুঝতে পারছেন? হাতের অবস্থা অনেক ভালো কিন্তু শরীরের অবস্থা অনেক খারাপ, ঠিক আছে? আপনাদের ক্লাসে একজন ছিল না, আপনাদের ওই ছেলেটা কই আজকে আসেনি? পলাশ। হ্যাঁ পলাশের ওখানে গেছিলাম কালকে মোবাইলে, তো ভালো লাগছে আর কি, খারাপ না আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ সো li1 এর পরে স্পেস দিয়ে আমরা একটা এই ট্যাগ দিলাম, টেক্সট ডেকোরেশন নান, ডিসপ্লে ব্লক করে দিলাম, আউটপুট এরকম দেখা যাচ্ছে, তাই না? এক্সিলেন্ট। এখন আমি চাচ্ছি যে এই লেখাটা পুরোটা জায়গা জুড়ে থাকবে, তাহলে কিভাবে করবো সেটা? এই হোম লেখাটা এই পুরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো জায়গাটা জুড়ে থাকবে। প্যাডিং কত পিক্সেল দিব? প্যাডিং দিলাম যে লাইক 14 পিক্সেল।
আর দিলাম 5 পিক্সেল, তাহলে 14 পিক্সেল পাবে উপরে নিচে, 5 পিক্সেল পাবে কোথায়, লেফট রাইটে। এবার যদি আমরা সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখতে পাচ্ছি মোটামুটি, তাই না, একটা লেভেলে চলে আসছে। এখন লেখাটাকে মাঝখানে আনবো কিভাবে, টেক্সট অ্যালাইন করে দিচ্ছি সেন্টার। সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা এইভাবে দেখতে পাচ্ছি। ফন্টের কালারটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, শুধু কালার লিখতে হবে, তাই না? কালার কি করে দেবো বলেন তো, হোয়াইট করে দিলাম, ব্যাস। ওকে, এরকম কি হচ্ছে আমাদের? এখন আমি চাচ্ছি যে একটু খেয়াল করেন, আমার মনে হয় সবার এরকম হয়ে গেছে, তাই না? আচ্ছা, এক্সেলেন্ট। তো এখন আমাদের যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আমরা মাউসের কার্সর কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে নিয়ে যাই, এটা একটা স্পেশাল অবস্থা, একটা বিশেষ অবস্থা। হ্যাঁ, এই বিশেষ অবস্থায় আমি যদি ওই এলিমেন্টের কোনো পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে দুটো ক্লাস ইউজ করতে হবে, একটা হচ্ছে সুডো ক্লাস আর একটা হচ্ছে সুডো এলিমেন্ট। তো আপনাদেরকে এরকম ধরতে পারে পরীক্ষায়, বা আরো হয়তো দু একটা পরীক্ষা হবে, এটা তো গেছে শুধুমাত্র HTML5 এর উপরে, তাই না? হ্যাঁ, CSS3 এর উপরেও একটা পরীক্ষা আছে, রিটেন পরীক্ষা এরকম হবে 1 ঘন্টার জন্য। সেখানে আমরা যেটা বলতে হবে যে সেটা হচ্ছে যে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট বলতে কি বলছো, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের মধ্যে কোনো পার্থক্য আছে, যদি থাকে তাহলে সেটা কি, সেটা লেখে। এই ধরনের একটা কোশ্চেন আপনাদের নাও আসতে পারে। তো আচ্ছা, বলেছিলেন স্যার, ওটা আসছে, কি আসছিল এলিমেন্টের মধ্যে পার্থক্য ঠিক আসছিল, কোশ্চেন আউট করে দিয়েছিলাম। আপনি বলছেন নাও ওয়াচ করবেন, আপনি বলেন ঠিক আছে, বাইসেন্স আসে গেছে আমার তো একটু খেয়াল করেন, পাশাপাশি গোসিপিং করেন না। হ্যাঁ, দেখেন বলা হচ্ছিল সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট বলতে আমরা কি বুঝি। তো ওয়েব ডিজাইনের আমরা যদি ভালো ওয়েব ডিজাইনার হতে চাই, আমাদের এই দুটো ক্লাস সম্পর্কে অনেক ভালো ধারণা থাকা লাগবে। একটা হচ্ছে সুডো ক্লাস আর একটা হচ্ছে সুডো এলিমেন্ট। তো সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট এগুলো হচ্ছে CSS এর এক বিশেষ ধরনের ক্লাস। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট এগুলো হচ্ছে CSS এর এক বিশেষ ধরনের ক্লাস, যার মাধ্যমে আমরা একটা বিশেষ অবস্থায় কোনো একটা HTML এলিমেন্টের পরিবর্তন নিয়ে আসতে পারি, কোনো একটা HTML এলিমেন্টের আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারি। তাহলে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট কি? সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট হচ্ছে CSS এর এক বিশেষ ধরনের ক্লাস, যার মাধ্যমে আমরা কোনো একটা HTML এলিমেন্টের সম্পূর্ণ অথবা আংশিক পরিবর্তন নিয়ে আসতে পারি। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট কখনোই এক না, দুটো আলাদা জিনিস। কোনো একটা বিশেষ অবস্থায়
আমরা যদি কোনো একটা HTML এলিমেন্টের সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চাই তাহলে ইউজ করতে হবে সুডো ক্লাস। আর কোনো একটা বিশেষ অবস্থায় কোনো একটা HTML এলিমেন্টের যদি আংশিক পরিবর্তন নিয়ে আসতে চাই তাহলে ইউজ করতে হবে সুডো এলিমেন্ট। মানে সুডো এলিমেন্ট কি করে? কোনো একটা HTML এলিমেন্টের আংশিক পরিবর্তন করে, আর সুডো ক্লাস কি করে? সম্পূর্ণ পরিবর্তন করে। এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট লেখার কিছু সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স গুলো আমরা এখন প্র্যাকটিস করব। কেমন? একদম সহজ কোনো বিষয়। আচ্ছা দেখেন, তাহলে আমরা এভাবে কাজটা করতে পারতেছিলাম। তো বলা হচ্ছিল সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের মধ্যে পার্থক্য। সুডো ক্লাস কি করে? কোনো একটা HTML এলিমেন্টের সম্পূর্ণ পরিবর্তন করে একটা বিশেষ অবস্থায়, আর সুডো এলিমেন্ট হচ্ছে আংশিক পরিবর্তন করে। কেমন? এখন সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট লেখার সিনট্যাক্সটা কি? তো সাধারণত আপনি যে HTML এলিমেন্টের উপর সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্ট অ্যাপ্লাই করবেন, HTML এর যে এলিমেন্টের উপরে সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্ট অ্যাপ্লাই করবেন, ওই এলিমেন্টটা কোনো না কোনো একটা CSS এর ক্লাস দিয়ে কন্ট্রোল করা হচ্ছে না? তার হাইট, তার ওয়াইড, তার ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো বিষয়টা হচ্ছে যে এলিমেন্টের উপরে আমি সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্ট অ্যাপ্লাই করব, সেই এলিমেন্টটা কোনো না কোনো CSS এর ক্লাস দিয়ে তো কন্ট্রোল করা হচ্ছে তার বিহেভিয়ার, তাই না? বিহেভিয়ার বলতে তার হাইট কেমন হবে, তার ওয়াইড কেমন হবে, তার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তার ফন্টের কালার কেমন হবে, তাই না? সো তাহলে এই যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এই এলিমেন্টগুলো মধ্যে আমরা যখন কার্সর নিয়ে যাব তখন এর একটা কিছু পরিবর্তন হবে আর কি। এখানে আমি সুডো ক্লাস অ্যাপ্লাই করব, হোম, অ্যাবাউট, কন্টাক্ট। তাহলে এই এলিমেন্টগুলো কোন ক্লাস দিয়ে কন্ট্রোল করা হচ্ছে বলেন তো? ক্লাস 1 li ক্লাস 1 হ্যাঁ, li1 এই হোম, অ্যাবাউট, কন্টাক্ট। অ্যাকচুয়ালি আমি যদি বলি যে না এগুলো ন্যাবের মধ্যে তো সবাই আছে, UL1, li1, হ্যাঁ এগুলোর মধ্যেও তো আছে, তাই না? বাট অ্যাকচুয়ালি ইমিডিয়েট কার মধ্যে আছে পুরো বিষয়টা? li1 এরা, এটাই কিন্তু একদম রিসেন্ট, তাই না? সো বেসিক্যালি তাহলে সুডো ক্লাস লেখার সিনট্যাক্স হচ্ছে বা সুডো এলিমেন্ট লেখার সিনট্যাক্স হচ্ছে যে এই এলিমেন্টটা যে ক্লাস দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, হ্যাঁ প্রথমে কি করতে হবে? তার নাম দিতে হবে। তাহলে কি দিলাম? li1 স্পেস a, এরপরে দিতে হবে কি একটা কোলন। দেখেন কোলন দেওয়ার পর কি হচ্ছে?
একটা লিস্ট পাচ্ছেন না? হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে, এখানে যতগুলো ক্লাস দেখতে পাচ্ছেন এইগুলাই হচ্ছে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, দুটো মিলে এখানে আছে। এখানে সুডো ক্লাসও আছে, এখানে সুডো এলিমেন্টও আছে। এখন পর্যন্ত CSS 3 তে এই কয়টাই আছে, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। হ্যাঁ, এর বাইরে নাই। তো যখন CSS 2 ছিল, এখন তো CSS এর কোন ভার্সন প্র্যাকটিস করতেছে? 3। CSS HTML5 CSS 3। তো যখন CSS 2 ছিল তখন সুডো ক্লাস লিখতে হইতো এই একটা কোলন দিয়ে। একটা জিনিস খেয়াল করেন, এরপরে কিন্তু কোনো স্পেস নাই, এরপরে কোনো স্পেস নাই, এরপরে কি দিছে? একটা কোলন। CSS 2 তে সুডো ক্লাস লেখার জন্য ইউজ করা হয়তো একটা কোলন, সুডো এলিমেন্ট লেখার জন্য লেখা হয়তো দুইটা কোলন। দেখেন আপনি দুইটা কোলন দেন, দেখবেন লিস্টটা কমে গেছে। দুইটা কোলন দেওয়ার পর এখানে দেখেন কমে গেছে না? দুইটা কোলন দেওয়ার পর এখানে যেগুলো পাচ্ছেন এগুলো সবই হচ্ছে সুডো এলিমেন্ট। হ্যাঁ, আগে একটা কোলন দিলে শুধুমাত্র সুডো ক্লাসগুলো আসতো, সুডো এলিমেন্টগুলো আসতো না। দুইটা কোলন দিলে সুডো এলিমেন্টগুলো আসতো। কিন্তু এখন একটা কোলন দিলেই সুডো ক্লাসও আসে এবং সুডো এলিমেন্টও আসে। এর কারণ হচ্ছে যে CSS 3 তে একটা কোলন দিয়েই সুডো ক্লাসও লেখা যায়, সুডো এলিমেন্টও লেখা যায়, ঠিক আছে? বাট CSS 2 তে এই একটা কোলন দিয়ে শুধু লেখা যেত কি? সুডো ক্লাস। আর সুডো এলিমেন্ট লিখতে হলে কি করতে হতো? দুইটা দিতে হতো। বাট এখন একটা দিয়েই সব করা যায়, এজন্য এভাবে বিষয়টা হয়েছে আর কি। এক্সিলেন্ট। সো আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কোন একটা HTML এলিমেন্টের উপরে কার্সর নিয়ে আসলে পরিবর্তন হবে, তাই না? সো এইটার জন্য যে সুডো ক্লাসটা আমরা ইউজ করব তার নাম আপনারা সবাই জানেন, হুভার। সো li1 স্পেস a, এরপরে কিন্তু কোনো স্পেস নাই, কেমন? হুভার। এখানে এসে আমরা মনে করেন বলে দিলাম যে লাইক ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ধবধবে কালো, আর হচ্ছে ফন্টের কালারটা হোয়াইট থাক। তো এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তন কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? আসলে এরকম, হ্যাঁ, পরিবর্তনটা হচ্ছে। এখন খেয়াল করেন একটা বিষয়, এই যে পরিবর্তনটা হচ্ছে, পরিবর্তনটা খুব দ্রুত হচ্ছে, তাই না? তো আমরা চাইলে পরিবর্তনটা একটু স্লো হবে সেটাও করতে পারি। তার জন্য অ্যাপ্লাই করতে হবে কি? ট্রানজিশন। হ্যাঁ, সো আমাদের একটু খেয়াল করেন, এটা যদি আমাদের CSS এর ক্লাস হয়, অ্যাকচুয়ালি এই দুইটা ক্লাস দিয়ে কি হচ্ছে? এই এলিমেন্টের বিহেভিয়ার কন্ট্রোল করা হচ্ছে, কেমন? সো এটাকে বলা হচ্ছে আমার সুডো ক্লাস, আর এটাকে বলা হচ্ছে আমার বেস ক্লাস। এটা হচ্ছে কি আমাদের বেস ক্লাস, আর এটা হচ্ছে আমাদের সুডো ক্লাস। তো এই বেস ক্লাসের মধ্যে এসে আমরা বলে দেব ট্রানজিশন। এটা CSS 3 এর একটা প্রপার্টি, CSS 2 তে ছিল না। ট্রানজিশন মানে কি? পরিবর্তন। পরিবর্তনটা কত সময়ের মধ্যে হবে? আমি বলে দিলাম 2 সেকেন্ড। ট্রানজিশন বলে দিলাম 2 সেকেন্ড।
Transition and maximum. 2 hours this Okay. Transition and maximum duration. হ্যাঁ, তো ট্রানজিশন বলে দিলাম যে লাইক 2 সেকেন্ড। হ্যাঁ, এখানে একটা সময় বলে দেওয়া হচ্ছে। আমি যদি ব্রাউজারে রিলোড দেই, এবার দেখেন পরিবর্তনটা কি একটু সময় নিয়ে হচ্ছে, তাই না? হ্যাঁ, 2 সেকেন্ডের মধ্যে পরিবর্তনটা হচ্ছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন এটা সর্বোচ্চ সর্বনিম্ন কোনো ভ্যালু নাই, এটা আপনার ইচ্ছা আর কি। 10 সেকেন্ড আপনি যত বাড়াবেন, মনে করেন এখানে দিলেন আপনি 102 সেকেন্ড, তাহলে 102 সেকেন্ড ধরে অনেক সময় নিয়ে পরিবর্তনটা হবে। 60 সেকেন্ড দেন, 1 মিনিট ধরে পরিবর্তনটা হবে। তো এটা অনেক স্লো হবে আর কি। হ্যাঁ, আবার আপনি এখানে দেন যে লাইক 0.1 সেকেন্ড, এটা কি হবে? অনেক দ্রুত হবে এটা। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কত তাড়াতাড়ি দিবেন। হ্যাঁ, যেরকম হচ্ছে এটার কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নাই, যদি কখনো কোনো ক্লায়েন্ট চায় যে না এভাবে দিবেন আর কি। হ্যাঁ, 1 সেকেন্ড দিতে পারেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এই পরিবর্তনটা এখানে একটু খেয়াল করেন। আপনার এটা হচ্ছে বেস ক্লাস আর এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। হ্যাঁ, কথা বলতেছেন কেন পিছনে? কথা বলেন না। দেখেন, এটা হচ্ছে বেস ক্লাস আর এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। তো বেস ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো থাকবে সেগুলোর পরিবর্তন কিন্তু সে ধরবে না। এটা হচ্ছে সুডো ক্লাস। সুডো ক্লাসের মধ্যে এখানে আমার প্রপার্টি আছে 2টা, এখানে আমার প্রপার্টি 10টাও থাকতে পারে, তাই না? থাকতেই পারে। তো এখন পরিবর্তনটা আমরা কোন কোন প্রপার্টির মধ্যে চাচ্ছি? যেমন মনে করেন আমি শুধু এখানে বলে দিলাম যে ট্রানজিশন, এরপরে বলে দিলাম যে কালার, এরপরে স্পেস দিয়ে বলে দিলাম 1 সেকেন্ড। এবার কি হবে? এবার যেটা হবে, পরিবর্তনটা হবে কালারের 1 সেকেন্ড ধরে। এবার ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তনটা কি হয়ে যাবে? সাথে সাথে হয়ে যাবে। এটার কিন্তু পরিবর্তনটা স্লো হবে না। দেখেন, ব্রাউজার যাচ্ছে, রিলোড দিচ্ছি, খেয়াল করছেন? অ্যাকচুয়ালি আমাদের আগেও ফর্ম কালার ছিল কি সাদা, এখনো সাদা, বাট এই জন্য কি হচ্ছে না, বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তনটা কি স্লো হচ্ছে? এখন কিন্তু কি হয়ে যাচ্ছে? সাথে সাথে হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ ট্রানজিশনটা শুধু কার হবে? কালারে। তো আপনি এভাবে যার যার পরিবর্তন করতে চান চাইলে এভাবে বলেও দিতে পারেন। হ্যাঁ, অথবা আমরা যদি কোনো কিছু না বলে দেই তাহলে কি হবে? সবার হবে। অনেকে আবার যেটা করে, ট্রানজিশন অল বলে দেয়, অলও বলে দিতে পারেন। হ্যাঁ, ট্রানজিশন অল 1 সেকেন্ড। এখন আপনি এবার বলেন ট্রানজিশনের ভ্যালুটা আমরা কিভাবে লিখব? সময়টা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এখানে কোনো স্ট্যান্ডার্ড কোনো ইস্যু নাই। বা এখানে কি আপনি শুধু এভাবে দিবেন না কিভাবে দিবেন? তো সাধারণত আপনি যদি সকল প্রপার্টি সুডো ক্লাসে সকল প্রপার্টির পরিবর্তন চান তাহলে ট্রানজিশন অল বলে দেওয়াটা ভালো। ট্রানজিশন অল মানে তাকে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করতেছে।
আপনি যদি অল না দিয়ে দেন তাহলে সে ধরে নেয় যে সবার, বাট সে কিন্তু শিওর না, কারণ সে জানে যে ট্রানজিশনের ভ্যালু কয়টা আসবে, দুইটা, একটা হচ্ছে কি কোন কোন প্রপার্টির, আর একটা হচ্ছে কত সেকেন্ড। সো কোন কোন প্রপার্টির আপনি যখন বলে দিচ্ছেন না, সে নিজে নিজেই কি করতেছে, সবগুলো পরিবর্তন করে দিচ্ছে। আর আপনি যদি এখানে বলে দেন ট্রানজিশন অল, তাহলে তার ডিসিশনটা নিতে সময় লাগবে না, খুব দ্রুত কাজটা করবে। খেয়াল করছেন বিষয়টা আমি কি বলছি, যে ট্রানজিশনের ভ্যালু অ্যাকচুয়ালি হয় হচ্ছে পেয়ারে। প্রথমটা হয় হচ্ছে কার কার পরিবর্তন হবে, পরেরটা হচ্ছে কত সময় পরিবর্তন হবে। আপনি যদি সবার পরিবর্তন চান তাহলে এখানে অল না দিলেও হবে, কোনো সমস্যা নাই, বাট সেক্ষেত্রে প্রোগ্রামটা রান টাইমটা একটু বেশি হবে, যদিও আমরা এটা খালি চোখে দেখতে পারবো না। যেমন মনে করেন এই যে index.html উপরে যদি ডক টাইপটা না দেয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নাই, শুধুমাত্র সমস্যাটা হবে কি প্রোগ্রামটা রান টাইমটা বেড়ে যাবে। সেম ভাবে এখানেও, এখানে ট্রানজিশন পরিবর্তন, সে তো চাচ্ছে এবার কার পরিবর্তন হবে, আপনি বলে দেন নাই, সে কি করবে, সে বাই ডিফল্ট সবার ধরে নেয়। আর আপনি যদি বলে দেন অল, তাহলে একদম ক্লিয়ার তার কাছে ট্রানজিশন অল, ও আচ্ছা ঠিক আছে ফাইন, কত সেকেন্ড, এত সেকেন্ড। এবার যদি রিলোড দেয়, এবার কিন্তু দেখেন আগের অবস্থায় আবার পরিবর্তন একটু স্লো হচ্ছে, ঠিক আছে। সো এভাবে আমরা চাইলে কিন্তু কাজ করতে পারি। এক্সিলেন্ট। তো আমরা একটা কাজ করি, এই li1 এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এই li1 এর সরি li1a এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন দিয়ে দিলাম যে লাইক এটা দিয়ে দিলাম। বিসিডি মার্ক একটা কালার দিয়ে দিলাম। কালারটা পরিবর্তন করার পিছনে কিছু কারণ আছে, এখন বোঝা যাবে আর কি। ওকে, এখন খেয়াল করেন আমরা CSS3 এর আরেকটা প্রপার্টির সাপোর্ট নিয়ে কাজ করব এখন, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। প্রত্যেকটা সাইটেই দেখেন না গ্যালারি থাকে, প্রত্যেকটা সাইটেই কিন্তু দেখবেন একটা পেজ থাকে, সেটা হচ্ছে কি গ্যালারি। তো এই গ্যালারি পেজের মধ্যে কিভাবে আমরা কাজগুলো করতে পারি সেই বিষয়গুলো দেখব, বাট তার আগে চলেন একটা ছোট্ট একটা কাজ করি, একটা ড্রপ ডাউন মেনু তৈরি করি না। হ্যাঁ, সো মনে করেন এই কন্ট্যাক্টের আগে আমি আরেকটা মেনু, অ্যাবাউট এর পরে আরেকটা থাকবে সার্ভিস, অ্যাবাউট এর পরে। তাহলে আমরা HTML ফাইলে আসি, এই অ্যাবাউট এর জন্য যে এলআইটা আছে এটাকে কপি করে নিচে আবার পেস্ট করেন, এখানে লিখে দিচ্ছি সার্ভিস। সার্ভিস চলে আসছে। অ্যাকচুয়ালি আমি যদি আপনাদেরকে এখানে একটু বলি, একটু খেয়াল করেন প্রজেক্টের স্ক্রিনের দিকে, যে এই যে হোম লেখাটা দেখতে পাচ্ছেন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? এটা কি কালার বলেন তো? এটা কি পিঙ্ক কালার? পার্পল কালার, তো সেটাই বলছিলাম, আপনারা পিঙ্ক বলতেছেন কেন বুঝলাম না। যাই হোক, ঘটনা হচ্ছে দেখেন, হ্যাঁ ওই তো হালকা পার্পল আমি বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। দেখেন এই পুরো কালারটা সহ এই পুরো জায়গাটুকুন কে কিন্তু আমরা কোন ক্লাস, এই পুরো জায়গাটুকুন কোন ক্লাস দিয়ে কন্ট্রোল হচ্ছে?
li1a শুধু li1 কিন্তু না, li1a এই দেখেন প্যাডিং দেওয়ার ফলে কিন্তু কি হয়েছে, পুরোটা বড় হয়েছে, তাই না? হ্যাঁ, এক্সিলেন্ট। এখন দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, তো বেসিক্যালি আমাদের এখন একটা ড্রপ ডাউন মেনু হবে। সো ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য সিনট্যাক্স লেখাটা অনেক সহজ, বাট অ্যানালাইটিক্যাল কথাবার্তাগুলো একটু খেয়াল করবেন যে আপনি কোনো একটা কাজ করবেন, সেই কাজটা কিভাবে করতে হবে সেটা আপনাকে আগে চিন্তা করে বের করতে হবে। ওয়েব ডিজাইন করার জন্য দুইটা কাজ করতে হয়। ওয়েব পেজ ডিজাইন করার জন্য প্রথম কথাটা হচ্ছে যে আমি কাজটা কিভাবে করব, এটা আপনাকে আগে চিন্তা করে বের করতে হবে। আর দ্বিতীয় কাজটা হচ্ছে, আচ্ছা তাহলে আমি চিন্তা করে বের করলাম কাজটা এভাবে করতে হবে, তাহলে এবার এই কাজ করার জন্য আমাকে কি কি সিনট্যাক্স লিখতে হবে। সো সিনট্যাক্স লেখাটা হচ্ছে সেকেন্ড কাজ, আর প্রথম কাজটা হচ্ছে কি আপনি থিংকিং করার জন্য অ্যাকচুয়ালি আমি কাজটা কিভাবে করব। আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, যেমন মনে করেন যে লাইক বিআইটিএম, কেউ আপনাকে বললো যে এরকমের সাইটের মতো একটা সাইট আমাকে বানিয়ে দাও, একটা টেমপ্লেট ডিজাইন করে দাও, বিআইটিএম এর সাইটের এই পেজটার মতো একটা পেজ ডিজাইন করে দাও। তো তাহলে আপনি তাকে এই পেজটা ডিজাইন করে দেবেন। সো প্রথমে আপনি কি চিন্তা করবেন, আপনি একটা HTML ফাইল নিলেন, কোড লেখা শুরু করে দিবেন নাকি? না, আগে কিন্তু চিন্তা করতে হবে যে না আমি অ্যাকচুয়ালি কিভাবে এখানে প্রথমে চিন্তা করবেন আপনি সেকশন হবে কয়টা, তাই না? আপনাকে যদি এই পেজটা লেআউট করতে দেয় আপনি চিন্তা করবেন সেকশন কয়টা আছে। দেখেন হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, মেইন কন্টেন্ট একটা, চারটা, পাঁচটা, ছয়টা সেকশন। এরপর তাহলে আপনি 6টা সেকশন নিয়ে নেবেন। তারপরে আপনি কি করতে পারেন, তারপর আপনি এখানে একটা লোগো হবে, এখানে আবার দুইটা, প্রথম সেকশন দুইটা পার্ট করবেন, একটা লোগোর জন্য আর একটা আপনি একটা নাম দিতে পারেন, তাই না? উপরে একটা, নিচে একটা, এভাবে করে কিন্তু আগে চিন্তা করতে হবে, তারপর বসাতে হবে। সেম ভাবে এখন আমি এখানে একটা মেনু তৈরি করবো। সো মেনুটা কার আন্ডারে হবে? সার্ভিসের আন্ডারে, তাই না? এখানে মাউসের কার্সর নিয়ে গেলে নিচে একটা ড্রপ ডাউন মেনু আসবে। তাহলে এখন মনে করেন এখান থেকে শুরু করে এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি কার মধ্যে আছে? এর মধ্যে না? পিছনে আছে কি এলআই, তার পিছনে কি আছে ইউএল, তার পিছনে কি আছে ন্যাপ। আমি যদি বলি সার্ভিস, এটা কত নাম্বার লেয়ার বলেন তো? এই যে পার্পল কালারে যেটা দেখতে পাচ্ছেন এটা কত নাম্বার লেয়ার? কাম অন, কেউ বলতেছেন 3, কেউ বলতেছেন 4, কেউ 5 বলেন, কেউ 6 বলেন। 6 নাম্বার লেয়ার। এই পার্পল কালারের যে ডিপটা আমরা এই যে সার্ভিস দেখতে পাচ্ছি, এটা এর পিছনে কয়টা লেয়ার আছে? 4। আরে আপনি HTML এর দেখলেই তো পারেন, এটা আছে তাই না? এটা হচ্ছে একদম আমি দেখতে পাচ্ছি যেটা, এই যেটা এতটুকু অংশ কোনটা? এ, তাই না? এখানে যে অংশটুকু মার্ক করা দেখতে পাচ্ছেন না, এই এতটুকু অংশ হচ্ছে এখানে ভিজিবল। এই যে দেখতে পাচ্ছি সার্ভিস, এরকম একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এর পিছনে কয়টা লেয়ার আছে? 1, 2, 3টা। 1, 2, 3, আর এটা সহ কয়টা? 4টা। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 নাম্বার লেয়ার, এর পিছনে আরো 3টা লেয়ার আছে, এটা হচ্ছে 4 নাম্বার লেয়ার। তাহলে এখন এখানে কার্সর নিয়ে গেলে ঘটনাটা ঘটবে। সো তাহলে এটা একটা, এটা কোথা থেকে শুরু করব? বেসিক্যালি যেটা করতে হবে, এই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এ, তাই না? li1a, তো এর আন্ডারে মেনুটা হবে অ্যাকচুয়ালি। সো এই যে li1a এর আন্ডারে মেনুটা হবে না? সো এজন্য আমাকে এই li এর মধ্যে কাজ করতে হবে। এই এলআইটা আর একটা মেনু কন্টেন্ট করবে। সো এই দুই সার্ভিসের জন্য যে এলআইটা ছিল সেখানে তো জায়গা তৈরি করে নিলাম। এখানে এসে আবার ইউএল দিয়ে শুরু করলাম, এলআই এ এই li1 এর মধ্যে এটাও একটা এ, আবার li1 এর মধ্যে এটাও কি এ। এজন্য দেখেন যখন আমরা এখানে লিখছি এগুলো কি বাই ডিফল্ট পেয়ে গেছে না? পেয়ে গেছে, কিন্তু বাট পায় নাই কি
পায় হচ্ছে ইউএল এলআই। ইউএল এবং এলআই এগুলোর জন্য যে প্রপার্টিগুলো আমরা সেট করছিলাম সেগুলো কিভাবে, এই দেখেন এগুলো কি ইউজার ডিফাইন ক্লাসের মাধ্যমে, তাই না? আমি বলতে চাচ্ছিলাম যে যে এই যে বিষয়গুলো আছে এখানে, এক মিনিট দাঁড়ান।